ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবারের মতো 7 বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় একজন আটক। স্বচ্ছ তদন্তের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেওয়া শিক্ষক ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন। ক্যাম্পাস বন্ধ। চলতি মাসের মাঝামাঝি কমতে পারে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তানে গণমাধ্যমের উপর তালেবানের 11 নির্দেশনা। আতঙ্কে সংবাদকর্মীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: 1/4 প্রবীণ অপুষ্টির শিকার, বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার তাগিদ। করোনা মহামারীতে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে পরীক্ষার মাধ্যমে শুরু এ ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1835 আসনের বিপরীতে লড়ছে 1,17,957 জন। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। 1.5 বছর পর শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনে একে একে পরীক্ষা হলে ঢুকতে হয়েছে শিক্ষার্থীদের। বিজ্ঞান অনুষদের ক ইউনিটে আসন সংখ্যা 1835। সুযোগ পেতে ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় আনা হয়েছে, সেটাও একটি বড় বার্তা। সে কারণে অভিভাবকদেরকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, যত্নশীল থাকুন, যাতে কোনো সন্তান কোনোভাবেই বিভ্রান্তি হয়ে অন্য কোনো খপ্পরে দালালদের অথবা কোনো কুচক্রী মহলের অসাধু চক্রের খপ্পরে না পড়ে। 1.5 ঘন্টার পরীক্ষা শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ের নোটিশে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। হঠাৎ করে ডেট দিচ্ছিল, আবার ডেট চেঞ্জ হচ্ছিল, তো সেইভাবে মোট মিলায় প্রিপারেশন খুব একটা ভালো সেরকমও বলা যায় না, হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেহেতু প্রিপেয়ার করার জন্য সময় পেয়েছি। পরীক্ষার পরিবেশটা খুব ভালো ছিল, আর মোটামুটি প্রশ্ন একটু সহজই আসছে। করোনার কথা চিন্তা করে প্রশ্ন স্ট্যান্ডার্ডে করেছে, বেশি হার্ড কোশ্চেন করে নাই। অবজেক্টিভ পার্টটা সহজ ছিল, রিটেন পার্টটা একটু কঠিন ছিল। এবারই প্রথম ঢাকা ছাড়াও 7 বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2020-21 বর্ষের এটাই প্রথম পরীক্ষা। অনেক ভয় পাচ্ছি, বাট নার্ভাস ফিল হচ্ছে, জানি না কি হবে। পরীক্ষা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, প্রিপারেশন ভালোই নিছি। ভালো লাগছে, কিন্তু একটু কিছুটা টেনশন আছে। সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ফিনিশ রাজধানী হেলসিঙ্কি হয়ে স্থানীয় সময় সোয়া 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা হয়। কক্সবাজারে শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ APBN। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম। এদিকে মহিবুল্লাহ হত্যার নিন্দা ও স্বচ্ছ তদন্তের দাবিতে সরব পশ্চিমা গোষ্ঠী। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ হিউম্যান রাইটস ওয়াচ। আর জানাচ্ছেন আজহারুল ইসলাম। সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা
এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম নামের ২৬ বছর বয়সী ওই যুবককে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে আটক করা হয়। আমরা গ্রেপ্তার করে তাকে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছি। পরবর্তীতে হয়তো বাকি কিছু জানা যাবে যে কতটুকু পরিমাণ বা কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে। এদিকে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সাড়া পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া হত্যাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার রাতে উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মামলা করেন তার ভাই হাবিবুল্লাহ। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। ১৪ শিক্ষার্থীর চুল কাটায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। সকালে শিক্ষার্থীরা এক দফা দাবিতে ফের অনশন কর্মসূচি শুরু করে। এর আগে রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফারহানা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে সকল পরীক্ষা স্থগিত এবং প্রশাসনিক কাজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। চলতি মাসের মাঝামাঝি ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এখনও প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই আসছেন হাসপাতালে। এদিকে সিটি কর্পোরেশনের মশক নিধন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদ হাসানের রিপোর্ট। হাসপাতালে সারি সারি বিছানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। ২৪ ঘন্টায় শুধু একটি হাসপাতালেই রোগী এসেছে ১৩ জন। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ, আর নিজেদের অসচেতনতাকেও দুষছেন ডেঙ্গু আক্রান্তদের স্বজনরা। আমার চোখে এখন মশাকর্মী কোনো দিন দেখি নেই। মশা জিনিসটা এমন, এটা কোত্থেকে যে হয়েছে এটা তো বলতে পারবো না। বিল্ডিংয়ের নিচতলায় গার্ডেন আছে, গার্ডেনের থেকে আক্রান্ত হলো নাকি এটা আমরা সন্দেহ হচ্ছে আমাদের। 2টা টেস্ট করে দেখা গেছে ডেঙ্গু পজিটিভ আসছে। এরপর থেকে আমরা প্রতিদিন সিবিসিটা টেস্ট করাচ্ছিলাম। চিকিৎসকরা বলছেন এই সময়ে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে, আর বমি, ক্ষুধামন্দা, শরীর ব্যথার সাথে রক্তক্ষরণ হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা যে রোগীগুলো পাচ্ছি বেশিরভাগ রোগীগুলোই দক্ষিণ সিটি কর্পোরেশনের রোগী পাচ্ছি আমরা। খারাপ রোগীগুলো আমরা বেশি পাচ্ছি, কমপ্লিকেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে বেশি। ডেঙ্গুর পাশাপাশি জ্বরের পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে। তবে চলতি মাসের বৃষ্টিপাতের ধারা বিবেচনায় ডেঙ্গুর প্রকোপ কমে আসার সম্ভাবনা দেখছেন কীটতত্ত্ববিদরা। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করি তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। এই জ্বর থেকে রক্ষায় মশারি ব্যবহারের পাশাপাশি ফুল প্যান্ট, ফুল হাতা পোশাক পরার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭,৫৩১। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৮২১টি ল্যাবে ২৪,৬৭০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৮৭। মোট শনাক্ত ১৫,৫৬,৭৫৮। নতুন ৯৬০ জন সহ সুস্থ ১৫,১৬,৯০১। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৩.৪৩%। সুস্থতা ৯৭%-এর বেশি ও মৃত্যুহার ১.৭৭%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯৭,৫৫,৯৬১টি। আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানে তালেবান শাসনে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। কাবুল দখলের পর প্রথম দিকে বেশ কিছু সংবাদ মাধ্যম বন্ধ, এরপর সাংবাদিক নির্যাতন ও আটকের খবর। এখন নতুন করে গণমাধ্যমের উপর ১১ নির্দেশনা আরোপ। একই সঙ্গে শরিয়া আইন কার্যকরে আতঙ্কিত সংবাদকর্মীরা। রিপোর্ট দুলি মল্লিকের।
পরিবর্তনের যে বার্তা নিয়ে এসেছিল তালেবান, বাস্তবে তা প্রতিদিনই প্রশ্নের মুখে পড়ছে। গণমাধ্যম স্বাধীনভাবে চলবে এবং সাংবাদিকরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহর এমন প্রতিশ্রুতির কোনো হদিশই নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে, তালেবান ক্ষমতা দখলের পর গেল 1 মাসে আফগানিস্তানের 20টি প্রদেশে 1.5 শতাধিক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন প্রদেশের নারী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে নির্যাতনের শিকার হন সংবাদকর্মীরা। তালেবান বিরোধী খবর সংগ্রহ করতে গিয়ে আটকও হন অনেকে। এর মধ্যে কেউ কেউ নিখোঁজ বলেও অভিযোগ উঠেছে। 21 বছর বয়সী ফটো জার্নালিস্ট মুর্তজা সামাদি এমনই একজন। হেরাত প্রদেশে নারী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক হন। এরপর আর মেলেনি সন্ধান। স্বজনদের আশঙ্কা, শরিয়া আইন প্রয়োগের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের সাজাও দিতে পারে তালেবান। এছাড়া সম্প্রতি গণমাধ্যমের ওপর 11টি নতুন নির্দেশনা জারি করে তালেবান সরকার। এর মধ্য দিয়ে মূলত মিডিয়া সেন্সরশিপের দিকে এগুচ্ছে আফগানিস্তান। 2 দশক আগে তালেবান শাসন আমলেও গণমাধ্যমের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি ছিল। টেলিভিশন, চলচ্চিত্র সহ বিনোদনের মাধ্যমকে ইসলাম বিরোধী বলে গণ্য করত তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে তথ্য প্রযুক্তি কেন্দ্রিক বাণিজ্য, হাজার মানুষের কর্মসংস্থান। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ, মালয়েশিয়ায় 96 বাংলাদেশি আটক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে যখন যা দরকার তাই করবেন। সব পরিকল্পনায় প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। গত নির্বাচনের আগে ভিশন 2030 নামে বিএনপি যে স্টান্টবাজি করেছে তা এখন ডিপ ফ্রিজে। নদীর নাব্যতা ধরে রাখতে দৌলতদিয়া পাটুরিয়ায় টানেল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়া থেকে পাটুরিয়া, এখন এটার পাশে আবার আরেকটা। এই দুটা হলে নদীর নাব্যতা কি হবে, এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। কাজে ওটাকে আমরা সেতু না করে আন্ডারপাস করার চিন্তা ভাবনা করছি। 20 দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দিল খেলাফত মজলিস। রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এ সময় খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জানান, তাদের সংগঠনটি একটি পুরনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন। গত 22 বছর ধরে 20 দলীয় জোটের সঙ্গে তারা একসঙ্গে ছিলেন, কিন্তু 2019 সাল থেকে এই পর্যন্ত দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। তাই মজলিসে সুরার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে স্বতন্ত্রভাবে রাজনৈতিক তৎপরতা চালানো হবে বলেও ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে স্বকীয় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। এখন থেকে 20 দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে। দেশের বৃহত্তম পাতাল সড়কে গড়ে উঠেছে তথ্য প্রযুক্তি কেন্দ্রিক বাণিজ্য। রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেটে কর্মসংস্থান হয়েছে প্রায় 1000 মানুষের। করোনাকালে ব্যবসায় ভাটা পড়লেও আবারও ঘুরে দাঁড়াচ্ছে মার্কেটটি। মনিরুল ইসলামের ক্যামেরায় পাতাল মার্কেটের বাকি কথা জানাচ্ছেন মানিক শিকদার। গুলিস্তান শপিং কমপ্লেক্সের আন্ডারপাসের সিঁড়ি বেয়ে নামলেই আলো ঝলমলে এক পরিবেশ। কেউ ব্যস্ত রাস্তার এপার থেকে ওপার যেতে, কেউ আবার ব্যস্ত কেনাকাটায়। 1997 সালে যাত্রা শুরু করে গুলিস্তান পাতাল সড়ক মার্কেট। 4 লেনে আছে 104টি দোকান। মূলত মোবাইল সার্ভিসিং ও অ্যাক্সেসরিজের জন্যই নাম আছে এই মার্কেটের। আসলে সারা বাংলাদেশের মধ্যে মোবাইল মার্কেট বলতে যেটা বোঝায় এবং মোবাইল ঠিক করার জন্য যেটা বোঝায়,
সেটা হলো পাতাল মার্কেট। এখানে ভালো সব জিনিস পাওয়া যায়, তার কারণে আসছি আমরা, পয়সাটাও কম লাগে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন নষ্ট মোবাইল সারাতে, সাথে কিনে নিয়ে যান যন্ত্রাংশ। ডিসপ্লে লাগাই, তারপরে মাদারবোর্ডে কোনো কাজ থাকলে করি। এখান থেকেই একটা কোর্স হয় 3 মাস বা 5 মাসের, এরকম একটা কোর্স হয়, ওই কোর্স অনুযায়ী আর কি শিখছি। প্রতি দোকানে 8 থেকে 10 জন অংশীদারিত্বের ভিত্তিতে ভাড়া নিয়ে এখানে ব্যবসা করছেন। করোনাকালে লকডাউনের ক্ষতি হলেও পুষিয়ে নিতে ব্যস্ত ব্যবসায়ীরা। সামনের দিক থেকে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে, হয়তোবা কিছুটা ক্ষতি পূরণ করা সম্ভব হবে। ভাড়া যদি সরকার থেকে আমাদের একটু কমাইতো তাহলে অনেক ভালো হতো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় খুশি দোকান মালিক সমিতি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু লোক নিয়োগ দেওয়া আছে, তারা সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যতক্ষণ এটা খোলা থাকে ততক্ষণ এসি চলে। নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে। শুক্রবার ছুটির দিন ছাড়া সপ্তাহ জুড়েই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে মার্কেটের দোকান। তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোনের প্রয়োজন অনস্বীকার্য। নিজের নষ্ট ফোন ঠিক করতে বা অ্যাক্সেসরিজের প্রয়োজন মেটাতে পাতাল মার্কেট হয়ে উঠেছে নির্ভরতার প্রতীক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ার একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালিয়ে 96 বাংলাদেশি সহ 297 অভিবাসী আটক করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় গভীর রাতে অভিবাসন বিভাগ এই অভিযান পরিচালনা করে। এ সময় 326 বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে 95 জন বাংলাদেশি, 122 ইন্দোনেশিয়ান, মিয়ানমারের 66, ঘানার 1 এবং ভিয়েতনামের 13 জন রয়েছে। কর্তৃপক্ষের দাবি, এদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আইন না মানায় আটক শ্রমিক নিয়োগকারীদের 50,000 রিঙ্গিত জরিমানা করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বাস অবিশ্বাসের সংসারে অনেকের জায়গা মেলে না। নিজের ঘরে পরবাসী এসব মানুষ শেষ পর্যন্ত বেছে নেন একাকী জীবন, খোঁজেন শান্তির পরশ। প্রতিটি প্রবীণ নিবাস তাই বেদনার বহু গল্পের ভাণ্ডার। আর এই গল্পের বাকিটা শোনাচ্ছেন আহমদ বাবু। সন্তান যেন মায়ের সাথে খারাপ ব্যবহার। আমেনা বেগম সরকারি চাকরি করতেন। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর সংসারে তার গুরুত্ব কমেছে, আর চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি হয়েছেন মূল্যহীন। অশান্তির সংসার ছেড়ে শান্তির আবাস গড়েছেন গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আমি আত্মহত্যা করার জন্য পথ বাইছে নিয়েছিলাম। পরে বললাম, কেন আমি আত্মহত্যা করব? এত দিনের পুরনো সব যন্ত্রণার থেকে আমি অনেক ভালো আছি। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না। আমেনার মতো আরও অনেকেই হয়েছেন সংসার বিভাগী, নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছেন প্রবীণ নিবাসে। আমার পাশে যিনি বসে আছেন, ওনার নাম গুলনাহার। ওনার ঢাকার লালমাটিয়ায় বাড়ি, ছেলে নাতি ছেলে সবাই আছেন। তারপরে উনি আছেন এই বৃদ্ধাশ্রমে। চলুন আমরা তার জীবনের গল্প শুনি। কষ্ট করে মরতে চাই না, এরকম অবস্থাতেই আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। গুলনাহার কিংবা ইয়াকুব শিকদারের গল্পটা আরও বেশি কষ্টের। জীবনের সব উপার্জন কেড়ে নিয়েছেন স্বজনেরা, জোটেনি ওষুধ কেনার টাকা। বাধ্য হয়ে শেষ ঠিকানা গড়েছেন মণিপুর বৃদ্ধাশ্রমে। কি করলাম জীবনে যা করলাম সব তো নষ্ট হয়ে গেল শেষ পর্যন্ত। দীর্ঘনিশ্বাস বলছে, কপালের দোষে তারা একাকী, অসহায়। তবে এর মধ্যেও সুখ খুঁজে নিয়েছেন তাদের কেউ কেউ। একে একে আমার ক্যাশ টাকা তো গেলই, পরবর্তীতে পৈতৃক জায়গা জমিন সব কিছু। আমার ওয়াইফ যখন দেখলো আমার কিছু নাই, তখন সে তার মায়ের কাছে চলে গেল। আমাদের খাওয়ার দিক দিয়ে, কাপড়ের দিক দিয়ে, পড়ার দিক দিয়ে, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা। কৈশোরকালে স্বপ্ন ছিল প্রবীণদের সেবা করবেন। বৃদ্ধ বৃদ্ধার এই দুরবস্থা দূর করতে বিনা খরচে থাকা খাওয়ার সুযোগ করে দিয়েছেন জাহিদ মুকুল নামে এক মানব দরদি। আমি চাই যে আমার বৃদ্ধাশ্রমে যেন কোনো লোক না আসে। আমি চাই যে তাদের ছেলে মেয়ে যাদের জন্য জীবনের সব কিছু করেছে, একটা অসহায় বৃদ্ধ মানুষ, সে যখন 60 বছর বয়স হয়ে গেল, সে সময় অসহায় হয়ে পড়ল, তার আপনজন অর্থাৎ ছেলে মেয়েরা তাকে বিতাড়িত করলো, মানসিকভাবে অত্যাচারিত করলো, এইটা যেন না হয়। পিতামাতা জীবনের সর্বস্ব দিয়ে সন্তানদের লালন পালন করেছেন, বড় করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে তাদের
পরিবারে স্থান না হয় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তাদের অবস্থান। আহমদ বাবু, 21 টেলিভিশন, বিশিয়া, গাজীপুর। দেশের প্রবীণদের 1/4 অপুষ্টির শিকার। এর মধ্যে বড় একটি অংশ নারী। এর অন্যতম কারণ অবজ্ঞা, অবহেলা এবং শারীরিক ও মানসিক নির্যাতন। 31তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা ও চিকিৎসার ব্যবস্থারও তাগিদ দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পরিবর্তন আসছে সমাজ ব্যবস্থার। 91 পরিবার ভাঙছে, তৈরি হচ্ছে একক পরিবার। দেশে প্রবীণের সংখ্যা 1.5 কোটি, যা মোট জনসংখ্যার 7 ভাগ। বয়সীদের প্রজ্ঞা বাড়লেও কমে রোগ প্রতিরোধ সক্ষমতা, নির্ভরশীল হয় অন্যের উপর। বিএসএমএমইউর একটি গবেষণার তথ্য হলো, এখন বড় সংকট প্রবীণরা অপুষ্টিতে ভোগে। আবার গ্রামাঞ্চলে 52%ই বাত ব্যথার মতোই রোগে ভোগে। অর্ধেকের বেশি মাঝারি মাত্রায় শারীরিকভাবে অক্ষম। বাড়তি যত্ন সেবা, পুষ্টিকর খাবার, মানসিক শক্তির প্রয়োজন এই অসহায় মানুষদের। প্রবীণ নির্যাতন ও অবহেলা কোনোভাবেই কাম্য নয়। সন্তানদের একাংশ এখন তার পিতামাতাকে পরিবারের অংশ বা পারিবারিক দায়িত্ব অংশ বলে ভাবতে পারেন। সন্তানের নিষ্ঠুরতা এখানেই থেমে নেই। প্রবীণ পিতামাতার শারীরিক মানসিক অক্ষমতাকে জিম্মি করে কেউ মা বাবার অর্থ সম্পদ পরায়ত্ত করে নিচ্ছে। 27% তারা অপুষ্টির শিকার, এবং তার মধ্যে মহিলারা যারা নারী, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং গ্রামীণ অঞ্চলে এ ব্যাপারে সবচেয়ে বেশি তাদের কষ্ট এবং দুঃখ সংযুক্ত। বাস্তবতা হলো, জ্যেষ্ঠ নাগরিকদের রাষ্ট্র স্বীকৃতি দিলেও পরিবারের সদস্যদের আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতায় বাড়ছে বৈষম্য। এজন্যই প্রয়োজন পরিবারের সদস্যদের, অভিভাবকদের ভালোবাসার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আজকের এই প্রবীণরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রবীণদের সুরক্ষায় পিতামাতা ভরণ পোষণ আইন 2013, জাতীয় প্রবীণ নীতিমালা 2013 প্রণয়ন করা হয়েছে। প্রবীণদের মূল্যায়ন ও সচেতনতা বাড়াতে এবারে এই দিবসের প্রতিপাদ্য ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সরবরাহ বাড়লেও ইলিশের বাজার চড়া, বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চিনি। আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণ করেছে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নেও কাজ করছেন তিনি। উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশকে সমুন্নত করেছেন আন্তর্জাতিক বিশ্বে। গ্রামীণ জীবন মান উন্নয়নেও প্রধানমন্ত্রী বিরামহীন কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন বক্তারা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও হাজার বছরের প্রাচীন লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক দেশের নদ নদী ও বিল বাউড়ে তাই প্রতি বছরই এ মৌসুমে আয়োজন হয় নৌকাবাইচের। লাখো দর্শনার্থীর ঢল নামে নদী বিলের পাড়ে, আর সেই ঢলে থাকে শিশু কিশোর নারী থেকে শুরু করে সব বয়সী মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নৌকা বাইচ আক্ষরিক অর্থে নৌকা চালানোর প্রতিযোগিতা। বাইচ শব্দটি ফার্সি বাজি থেকে এসেছে, যার অর্থ খেলা। নৌকা চালানোর কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে আমোদ প্রমোদমূলক এই প্রতিযোগিতাই হল নৌকা বাইচ।
চিরায়ত বাংলার লোকসংস্কৃতির অনুষঙ্গ নৌকা বাইচ। কবে কখন থেকে এদেশে গণবিনোদন হিসেবে প্রচলিত হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। ধারণা করা হয় মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামী যাদের নৌবাহিনী ছিল তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের শুরু করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে। একটি জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে, দ্বিতীয়টি পীরগাজীকে কেন্দ্র করে। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ। এই নৌকা হয় সরু ও লম্বাটে, এতে করে নদীর পানি কেটে দ্রুত চলতে সক্ষম হয়। নৌকার সামনের গুলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়, তাতে কখনো ফুটিয়ে তোলা হয় ময়ূরের মুখ, রাজহাঁস, কখনো বা অন্য কোনো পাখির মুখাবয়ব। বাইচের নৌকার বিভিন্ন নামও রয়েছে, যেমন উড়ন্ত বলাকা, অগ্রদূত, ঝড়ের পাখি, পঙ্খিরাজ, ময়ূরপঙ্খী, সাইমন, তুফান মেল, সোনার তরী, দ্বীপরাজ ইত্যাদি। কারুকার্য ও গঠনের দিকে দেশের বিভিন্ন জেলার বাইচের নৌকাগুলো রয়েছে দৃষ্টিনন্দন বৈচিত্র্যতা। বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইচ হয়। জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার দূরত্ব 650 মিটার। ছোট, বড় ও মাঝারি নৌকা আলাদা কয়েকটি রাউন্ডে হয় এ প্রতিযোগিতা। আমরা নৌকা বাইচ আয়োজন করেছি, প্রতি বছরই এখানে নৌকা বাইচ হয়। নৌকা বাইচের সময় মাঝি মাল্লারা সমবেত কণ্ঠে যে গান করেন তা সারি গান নামে পরিচিত। নৌকার মধ্যে ঢোল, তবলা ও করতাল নিয়ে হয় গান। সুরের তালে সামনে ছুটে চলে নৌকা, থই থই জলে ঢেউ তুলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাজারে ইলিশের সরবরাহ প্রচুর, তারপরও দাম চড়া। সবজির দর আগের মতো থাকলেও কমেছে মরিচের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চিনি। মানিক শিকদারের রিপোর্ট। 4 অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, তাই ক্রেতার ভিড় সুস্বাদু এই রূপালী মাছের বাজারে। বিক্রেতারা বলছেন সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ দাম এখনো চড়া। চাঁদপুর থেকে ইলিশ মাছের রেট অনেকটা কেজিতে বেশি দিয়ে নিয়ে যেতেছে। ওই যে এক্সপোর্ট ইন্ডিয়া চলে যেতেছে। গত সপ্তাহে বিক্রি করতাম 1100 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 1400, 1450 টাকা। সবজির বাজার আগের মতোই 40 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব রকমের সবজি। কাঁচামরিচের দাম কমে হয়েছে 100 টাকা। চিচিঙ্গা 40 বেশি, করলা 50-40 বেশি, ঝিঙ্গা 50-40, বেগুন 50-60, পটল 40, সিম 120-100। মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা, তবে গরু ছাগলের মাংসের দাম অপরিবর্তিত। 270-80 ছিল, এখন 290-300। মানে আমদানির উপরে সবকিছু। খামারিরা বলতেছে খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা পোষাইতে পারি না। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। চিনি কিভাবে বিক্রি করুন বলেন? আমাদের বর্তমান কিনা পড়ে 76-77 টাকা, গভর্নমেন্ট বসতে 74 টাকা। ভোজ্য তেল, চাল, মশলার বাজার অপরিবর্তিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ থেকে দারুণ কিছু অর্জন করতে চান জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথমবারের মতো বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেট গেমিং অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্বকাপে বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বই লক্ষ্য বাংলাদেশের, আর ম্যাচ জয়ে অবদানও রাখতে চান মুশফিক। দ্য ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের উপরই অ্যাপসটি নির্মাণ করা হয়েছে। 15 অক্টোবর থেকে চালু হবে এটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপস উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 3-4টা ম্যাচ যেভাবে বাংলাদেশ টিম ক্রিকেট খেলেছে, স্পেশালি টি-20 ফরম্যাটে, এই কনফিডেন্সটা অবশ্যই যে কোনো একটা বড় টুর্নামেন্টের আগে দরকার, যেটা কিনা হেল্প করবে। আর এজ এ টিম হিসেবে আমরা যেভাবে লাস্ট 3 মান্থস পারফর্ম করেছি, ওটা যদি বজায় থাকে ইনশাল্লাহ ডেফিনেটলি আমরাও এই ওয়ার্ল্ড কাপে অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। সংবাদ শেষ করব শচীন দেববর্মনের জন্মদিনের খবর দিয়ে। বাংলা গানের কর্তা তিনি, যিনি সুরের ঈশ্বর। নাম তার শচীন দেববর্মন। কণ্ঠের জাদুকরী মূর্ছনা ছড়িয়েছে কালের যাত্রা। পদ্মশ্রী ভূষণে শ্রীযুক্ত শচীন দেববর্মনের 115তম জন্মদিনে তাকে স্মরণ করেছেন আদিত্য মামুন। সিংহাসন ছেড়ে বুদ্ধ হয়েছেন সর্বজ্ঞানী ঈশ্বর, আর রাজ পরিবারে জন্ম নিয়ে সম্পদের মোহ ছেড়ে শচীন দেববর্মন হয়েছিলেন সঙ্গীতের স্রষ্টা। বর্ণে ছন্দ ছড়িয়ে তিনি হয়েছেন অনন্য, অবিস্মরণীয়।
শব্দের মোহনায় যুক্ত করেছেন সুরের নান্দনিকতা, কখনো ধ্বনিত হয়েছে নারী হৃদয়ের অব্যক্ত সুধা। তার গানের হাওয়া দোলা দিয়েছে মনের কোণে, প্রেমের বনে। বর্ণিল বাতাস তাই গেয়ে উঠেছে প্রেমের ব্যঞ্জনা। দক্ষিণ হাওয়া। জন্ম 1906 সালে কুমিল্লায়। তার বাবা নবদ্বীপচন্দ্র দেববাহাদুর ছিলেন ত্রিপুরা রাজবংশের সন্তান, যিনি ছিলেন গানের অসাধারণ অনুরাগী। পড়ালেখার পাঠ চুকিয়ে শচীন কর্তা যান কলকাতায়, এমএ পাশ করেন সেখান থেকে। অতঃপর ত্রিপুরা রাজদরবারে চাকরিও করেন কিছুদিন। রাগ সঙ্গীতের অনুরাগী শচীনের দখল ছিল মিশ্র ধারায়। বাদল খাঁ, আলাউদ্দিন খাঁ, ফৈয়াজ খাঁ, ভীষ্মদেব সহ সঙ্গীত গুরুদের সান্নিধ্য লাভ করেন। একের পর এক গ্রামোফোন রেকর্ড বের হতে থাকে তার। গুণীবন্ধু কবি নজরুলের অসংখ্য গান তিনি রেকর্ড করেন এ সময়। প্রকাশ হয় অসংখ্য বাংলা ও হিন্দি গান। অসংখ্য ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেন শচীন দেববর্মন। ৮০টিরও বেশি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করে চিত্র জগতেও বিশেষ খ্যাতি অর্জন করেন। বিভিন্ন পদক পুরস্কারে ভূষিত হয়েছেন শচীন দেববর্মন। ১৯৭৫ সালে মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় অনন্তে পাড়ি জমান বিংশ শতাব্দীর এই বিখ্যাত সঙ্গীতজ্ঞ। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু, প্রথমবারের মতো ৭ বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় একজন আটক, স্বচ্ছ তদন্তের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেওয়া শিক্ষক ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন, ক্যাম্পাস বন্ধ। চলতি মাসের মাঝামাঝি কমতে পারে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তানে গণমাধ্যমের উপর তালেবানের 11 নির্দেশনা, আতঙ্কে সংবাদকর্মীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।